আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্রিটমেন্টটা বুঝতে পেরেছো সবাই? ট্রিটমেন্ট ইনিশিয়ালি হচ্ছে যে অ্যানিমিয়া কারেকশন করার জন্য রক্ত দিব, ইনফেকশন কন্ট্রোল করার জন্য অ্যান্টিবায়োটিক দিব। তারপর হচ্ছে যে এগুলো হিউজ স্প্লেনোমেগালি থাকে, যে কোনো হিউজ স্প্লেনোমেগালি পেশেন্টকে স্প্লিনের সাইজ ছোট করার জন্য হাইড্রোক্সি ইউরিয়া দেওয়া হয়। হাইড্রোক্সি ইউরিয়াতে যদি কাজ না হয় তাহলে আমাকে স্প্লেনেক্টমি করতে হতে পারে। আর হচ্ছে গিয়ে ডেফিনিট ট্রিটমেন্ট মধ্যে হলে অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। ইদানিং নিউ আর কিছু ওষুধ বেরিয়েছে, সেটা হচ্ছে জ্যাক2 ইনহিবিটর, এটা রুলক্সোটিনিব, সেটা আমরা দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? লুক্সোলিটিনিব, লুক্সোলিটিনিব এটা দিতে। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি হলো এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়াতে। এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া একটা টার্ম আছে, এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া, এটা একটা মাইলোপ্রলিফেরেটিভ ডিসঅর্ডারের পার্ট। এইখানে আমি বলেছি যে এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়াতে কি বেড়ে যাবে? প্লেটলেট কাউন্টটা বেড়ে যাবে। প্লেটলেট কাউন্ট, প্লেটলেট কাউন্ট বেড়ে গেলে, প্লেটলেট কাউন্ট যখন বেড়ে যাবে তখন সেটাকে বলে এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া। এখানেও জ্যাক2 মিউটেশন থাকবে। এবং সাধারণত কখন আমি বলবো যে এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া হয়েছে? আমাদের নরমালি প্লেটলেট কাউন্ট থাকে হলো, সাধারণত প্লেটলেট কাউন্ট থাকে হলো যে 1.5 লাখ থেকে কতটুকু পর্যন্ত, 4.5 লাখ বা 5 লাখ পর্যন্ত থাকে। যদি আমাদের কাউন্ট যদি আমাদের বেশি হয়ে যায়, তখন আমাকে বলবো এটাকে এসেনশিয়াল, নরমাল কাউন্টের চেয়ে বেশি হয়ে যায় তখন আমি বলবো এটাকে এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া। ব্লাডে যদি প্লেটলেট কাউন্ট বেড়ে যায় তখন ব্লাডের ভিসকোসিটি বেড়ে যায়, আর ব্লাডের ভিসকোসিটি যদি বেড়ে যায় তাহলে ব্লাড ফ্লো করতে সময় লাগে। তাহলে বিভিন্ন অর্গানে তখন বিভিন্ন টাইপের সিমটম দেখা যায়, থ্রম্বোসিস প্রেজেন্টেশনস হয়। সাধারণত যখন এই ব্লাডে, যখন ব্রেইনে ব্লাডটা কম যাবে, ভিসকোসিটি ব্লাডে কম যাবে, তখন আমার দেখবে যে মাথা হেডেক হবে, ইনএবিলিটি টু কনসেন্ট্রেট করতে পারবো না, আমার চোখের মধ্যে ব্লারিং অফ ভিশন হবে, যে কোনো অর্গানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়ার প্রেজেন্টেশনটা হচ্ছে হেডেক, কনফিউশন, ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, তারপরে তোমার হচ্ছে যে ব্লারিং অফ ভিশন, ডিমনেস অফ ভিশন, এই সমস্ত টাইপের প্রেজেন্টেশনসটা বেশি হয়। এবং এখানে থ্রম্বোসাইট কাউন্টটা অনেক বেশি যায়, নর্মাল কাউন্টের চেয়ে অনেক বেশি হয়ে যায়। সাধারণত 10 লাখের উপরে গেলে আমরা তখন বলি যে পেশেন্টের এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া হয়েছে। ঠিক আছে, এই প্রেজেন্টেশনটা হচ্ছে যে বললাম এই জিনিসগুলো, ভিসকোসিটি, ব্লাডের ভিসকোসিটি বেড়ে যাওয়াতে ফ্লো কমে যাবে, থ্রম্বোসিস টাইপের প্রেজেন্টেশন হবে। এই জন্য আমাদের ব্রেইনের মধ্যে স্ট্রোকের প্রেজেন্টেশন হতে পারে, হেডেক হতে পারে, ইনএবিলিটি টু কনসেন্ট্রেট হতে পারে, চোখের মধ্যে চোখ দেখতে সমস্যা হতে পারে, ব্লারিং অফ ভিশন হতে পারে, এই জিনিসগুলো প্রেজেন্টেশন নিয়ে আসবে। এখানে আমি যদি কাউন্ট করি দেখা যাচ্ছে যে কাউন্ট করলে প্লেটলেট কাউন্ট অনেক বেশি, প্রায় 10 লাখের কাছাকাছি, 10 লাখের মতো পাওয়া যায়। ঠিক আছে, এটাই হচ্ছে এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া। তখন আমি বলবো the patient is suffering from essential thrombocythemia. This is one of the important one of the important diseases from myeloproliferative disorder. ঠিক আছে, এবং এইখানেও আমি যেটা ট্রিটমেন্ট, এখানে ট্রিটমেন্ট হচ্ছে যে আমি অ্যাসপিরিন দিলে আমাদের সাধারণত থ্রম্বোসিস কম হয়, সেজন্য অ্যাসপিরিন একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। আর যদি পেশেন্টের 15 লাখের বেশি না হয় সাধারণত কোনো ট্রিটমেন্ট লাগে না। 15 লাখের বেশি না হলে ট্রিটমেন্ট, ইয়াঙ্গার পেশেন্ট যদি হয়, 15 লাখের যদি বেশি না হয় তাহলে সাধারণত ট্রিটমেন্ট লাগে না। আর যদি 15 লাখের বেশি হয়, এল্ডারলি পেশেন্ট হয়, থ্রম্বোসিসের রিস্ক ফ্যাক্টর থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন থাকে, তাহলে ট্রিটমেন্ট লাগে। এবং এটা ট্রিটমেন্ট হয় হচ্ছে একটা প্লেটলেট ইনহিবিটর আছে, প্লেটলেট যে ইনহিবিটর আছে, প্লেটলেট গ্রোথ ইনহিবিটর আছে, সেটা বলে অ্যানাগ্রিলাইট। এটা এর আগে আমি তোমাদেরকে বলেছি, অ্যানাগ্রিলাইট বলে সেটাকে, সেটা আমরা দেই অ্যানাগ্রিলাইট। ঠিক আছে, সেটা আমরা দেই অ্যানাগ্রিলাইট বলে। ঠিক আছে, সেটা আমরা দেই অ্যানাগ্রিলাইট। হ্যাঁ, অ্যানাগ্রিলাইট দিই। ঠিক আছে, অ্যানাগ্রিলাইট দিই। ঠিক আছে, অ্যানাগ্রিলাইট দেওয়া হয়, আমরা সেটাকে দিই আমরা। ঠিক আছে, এই তাহলে এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া আমি তোমাদেরকে বললাম যে এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়াটা হচ্ছে একটা মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। সে যে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারটার মধ্যে তোমার প্লেটলেট কাউন্টটা বেড়ে যাবে, এবং বেড়ে গেলে তোমার থ্রম্বোসিস প্রেজেন্টেশনসটা হবে ব্রেইনের মধ্যে, বিশেষ করে প্রেজেন্টেশন, ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, হেডেক, ব্লারিং অফ ভিশন, এই জিনিসগুলো নিয়ে প্রেজেন্টেশন হবে। প্লেটলেট কাউন্ট অনেক বেড়ে যাবে এবং প্রায় 10 লাখের মতো থাকবে প্লেটলেট কাউন্ট। আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে যে আমরা
অ্যাসপিরিন দিলে থ্রম্বোসিস প্রিভেন্টর অ্যাসপিরিন দিব। আর সাধারণত 15 লাখের বেশি যদি না হয় তাহলে ট্রিটমেন্ট লাগে না। যদি 15 লাখের বেশি হয়, এল্ডারলি পেশেন্ট হয়, তাহলে ট্রিটমেন্ট দিব অ্যানাগ্রিলাইড। এই হচ্ছে ট্রিটমেন্ট। তাহলে মাইলোপলিফের ডিসঅর্ডার গুলো আমি পড়ালাম সবই, হ্যাঁ। এবং ইনফ্যাক্ট আসলে আমি তোমাদেরকে যে জিনিসগুলো পড়ালাম, বিশেষ করে পলিসাইথেমিয়া রুব্রা ভেড়া, মাইলোফাইব্রোসিস, এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া, এই জিনিসগুলো পরীক্ষার হলে খুব বেশি ধরা হবে না। জাস্ট টার্মগুলো সম্পর্কে জানতে পারে যে এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া জিনিসটা কি। তখন তোমরা সবাই বলবা যে এটা একটা ক্রোনাল পলিফাইটিভ ডিসঅর্ডার স্যার, এখানে প্লেটলেট কাউন্ট বেড়ে যায়। একটু বলতে পারলে আমরা অনেক খুশি। তারপরে মাইলোফাইব্রোসিস জিনিসটা কি, তুমি বলবা এটা একটা মাইলোপলিফেরাটিভ ডিসঅর্ডার স্যার, এখানে ইনিশিয়ালি সবগুলো ক্লোনাল সেলের পলিফারেশন হয়, সবগুলো কাউন্ট বেশি থাকে, কিন্তু পর্যায়ক্রমে প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়ে ফাইব্রোব্লাস্টকে অ্যাক্টিভেট করে ম্যারোটাকে ফাইব্রোসিস করে ফেলে, সব সেল কাউন্ট গুলো কমে যায়, মাইলোফাইব্রোসিস হয়। এবং পলিসাইথেমিয়া রুব্রা ভেড়া কি আরবিসি সিরিজ বেশি থাকে, এবং এই কথাগুলো যদি বলতে পারো তাহলে যথেষ্ট। এখানে কিন্তু খুব ডিটেইল কোনো পরীক্ষার হলে এগুলো খুব বেশি ধরা হবে না। আমি জাস্ট তোমাদেরকে টার্মগুলো পরিচিত করার জন্যই মেইনলি এই জিনিসগুলো বলা হয়েছে, ডিজিজগুলো পড়ানো হয়েছে। খুব বেশি পরিমাণে মুখস্থ করে পড়ার জন্য এগুলো তেমন কিছু লাগবে না। তবে ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়াটা ভালো করে পড়তে হবে। ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়াটা ইম্পর্টেন্ট। কথা বুঝতে পেরেছো? ওইটা ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট ওইটা পড়তে হবে, ঠিক আছে? আর পলিসাইথেমিয়া রুব্রা জাস্ট কি হয় এখানে সেটা একটু জানলা, হয়তো বা অনেকে যদি খুব ভালো রেজাল্ট করতে চায় তাহলে কি ধরনের মিউটেশন হয় এটা একটু বলতে পারে। খুব বেশি কিছু তোমাদেরকে লাগবে না এখানে, ঠিক আছে? আচ্ছা, এই তো এই সম্পর্কে আর কিছু এখন আমি আজকে এখানে শেষ করে দেব। তোমাদের আর কিছু জানার আছে কি? স্যার যে এসেনশিয়াল থ্রম্বোসাইটোপেনিয়া আর নরমাল থ্রম্বোসাইটোপেনিয়ার পার্থক্য কি স্যার? এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া, নট থ্রম্বোসাইটোপেনিয়া, সাইটোপেনিয়া না, এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া, এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া, ঠিক আছে? থ্রম্বোসাইথেমিয়া মানে প্লেটলেট কাউন্ট বেড়ে। নরমাল হচ্ছে যে একটা কি, হ্যাঁ এটা খুব ভালো কোশ্চেন করেছো। অনেক সময় থ্রম্বোসাইটোসিস অনেকগুলো কারণে হয়, ঠিক আছে? অনেকগুলো কারণে হয় থ্রম্বোসাইটোসিস। থ্রম্বোসাইটোসিস মানে প্লেটলেট কাউন্ট বেড়ে গিয়েছে, ঠিক আছে? সেটাকে আমরা রিঅ্যাকটিভ থ্রম্বোসাইটোসিস বলি, রিঅ্যাকটিভ থ্রম্বোসাইটোসিস, ঠিক আছে? হ্যাঁ, রিঅ্যাকটিভ। যেমন ইনফ্যাক্ট ইনফ্ল্যামেশন, ইনফ্লামেশন সে থ্রম্বোসাইট কাউন্ট কিন্তু বেড়ে যায়। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? অ্যাকুট হেমোরেজ, থ্রম্বোসাইট কাউন্ট কিন্তু বেড়ে যায়। অ্যাকুট হেমোলাইটিক ক্রাইসিস, থ্রম্বোসাইট কাউন্ট কিন্তু বেড়ে যায়। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে থ্রম্বোসাইট, এগুলো বলে রিঅ্যাকটিভ থ্রম্বোসাইটোসিস, ঠিক আছে? আর এসেনশিয়াল থ্রম্বোসাইটেমিয়াটা হচ্ছে যেটা স্টেম সেলের একটা ডিসঅর্ডার, ক্লোনাল পলিফারেশনের জন্য এটা হচ্ছে। দিস ইজ দ্য ডিফারেন্স। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর রিঅ্যাকটিভ থ্রম্বোসাইটোসিস সেটা ডিফারেন্ট, যেমন ইনফ্লামেশন, ইনফেকশনস, কোন অ্যাকুট হেমোরেজ, কোন হেমোলাইটিক ক্রাইসিস, কোন হেমোলাইসিস হচ্ছে, অ্যাকুট হেমোলাইসিস, তখন থ্রম্বোসাইট কাউন্ট বেশি বেড়ে যায়, সেটা হলো রিঅ্যাকটিভ। আর এসেনশিয়াল ওখানেও থ্রম্বোসাইট কাউন্ট বেশি থাকবে, কিন্তু ওখানে থ্রম্বোসাইট কাউন্ট বেশি থাকলেও এসেনশিয়াল থ্রম্বোসাইটেমিয়ার মতো এত বেশি হবে না, 10 লাখ হবে না। কথা বুঝতে পেরেছো আমি কি বলতেছি? আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? তোমরা আজকে কয়জন ক্লাস করছো? 55 60 ছিল স্যার, 5 জন চলে গেছে। হ্যাঁ 60 জনের মতো ছিল স্যার। বাকিরা কই? আচ্ছা শোনো, তোমাদের ক্লাসের মধ্যে মানে তোমাদের এখন যে তোমরা ইয়েতে আছো, মানে এখন তো কবে নাগাদ যে আসলে স্কুল কলেজ এগুলো খুলবে সেগুলো আসলে খুব বলা মুশকিল। আর এই পড়াগুলো লেকচার ক্লাসগুলো তো হচ্ছেই, সেগুলো তো করাই যাচ্ছে, কিন্তু ক্লিনিক্যাল টাচ তোমাদের তো একদম নেই, ঠিক না? ক্লিনিক্যাল টাচ একদম নেই, তো সেটার ব্যাপারে কি করা যেতে পারে? স্যার রোগী না দেখে তো ক্লিনিক্যাল ক্লাসগুলো তো ঝামেলা স্যার, এক্সামিনেশন গুলো নিজে প্র্যাকটিস না করলে। এখন তো এটা সম্ভব না, এখন তো সেটা সম্ভব না।
এখন যেটা করতে পারো, আমার কাছে যেটা মনে হয়, আমরা হয়তোবা কিছুদিন পরে তোমাদেরকে আমরা একটু ওই যে ম্যাকলিওর্স এর যে ভিডিওগুলো আছে বা বিভিন্ন ক্লিনিক্যাল ক্লাসের যে ভিডিওগুলো আছে, হ্যালো জি হ্যালো, স্যার। তোমরা সেই ভিডিওগুলো শুনতে নিজেরা পাচ্ছি। দেখো। হ্যাঁ, তোমরা নিজেরা দেখো, হ্যাঁ, বাসায় বসে ওই কিভাবে এক্সামিনেশন করে সেই জিনিসগুলো দেখো, ঠিক আছে? বাসায় বসে ক্লিনিক্যাল, বিশেষ করে এক্সামিনেশনের প্রসিডিওর গুলো, ঠিক আছে? পরীক্ষার হলে এমবিবিএস লেভেলে তোমাদের এক্সামিনেশন প্রসিডিউর গুলো ইম্পর্টেন্ট, ফাইন্ডিংস গুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। একটা রোগীর স্প্লিন পেলা কি পেলা না, একটা রোগীর লিভার পেলা কি পেলা না, একটা রোগীর মারমার আছে কি নাই, সেগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি লিভারটা কিভাবে দেখছো, স্প্লিনটা কিভাবে দেখছো, অ্যাসাইটিসটা কিভাবে দেখছো, তোমরা হার্টটার কিভাবে অস্কালটেট করতেছো, হার্টের যে এরিয়া গুলো আছে, সেই তোমার এপিক্যাল এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া, পালমোনারি এরিয়া, অ্যাওটিক এরিয়া, কোনটা কোন এরিয়াতে থাকে, সেই এরিয়াগুলো কিভাবে স্টার্নাং অ্যাঙ্গেল দিয়ে বের করতে পারছো কিনা, কিভাবে কোথায় বসাতে হয়, কিভাবে দেখতে হয়, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তোমরা একটু ভিডিও দেখে দেখে তোমরা এগুলো একটু বাসায় বসে যদি প্র্যাকটিস করার মতো কিছু থাকে, পেশেন্ট ছাড়াও তো প্র্যাকটিস করা যায়, ঠিক না? হ্যাঁ, তোমরা এই এক্সামিনেশন গুলো বাসায় একটু বসে বসে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার হলে কিন্তু কেস থেকে, মানে কেসে যে মানে তোমাদের স্প্লিন থাকতে হবে, মারমার থাকতে হবে তা না, কিন্তু তোমাদের জাস্ট এক্সামিনেশন প্রসিডিউর গুলো যদি তোমরা ঠিক মতো করতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় শর্ট কেসে তোমাদের পাস হয়ে যায়। কথা বুঝতে পারছো? শর্ট কেস যে 3টা থাকে, শর্ট কেসে পাস হয়ে যাবে। নিউরোলজিক্যাল এক্সামিনেশন গুলো কিভাবে করে, হ্যাঁ, অকুলোমোটর নার্ভ, 3rd 4th 6th নার্ভ কিভাবে করে, ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন কিভাবে করে, হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা যদি বাসায় বসে বসে নিজের মধ্যে একটু প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য কিন্তু খুব ভালো হবে। আমি চাই যে তোমরা বাসায় বসে বসে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করো, এবং পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো প্র্যাকটিস পারলেই পরীক্ষা কিন্তু পাস হয়ে যাবে। আমি বারবারই বলি, ওই তোমাকে ফাইন্ডিংস পাইতে হবে না, না কিন্তু, হ্যাঁ, এটা যদি তোমরা এক্সামিনেশন প্রসিডিউর গুলো ঠিক মতো করতে পারো, তাহলেই কিন্তু আমরা খুশি। অথবা এই প্রসিডিউর গুলো তোমরা বাসায় যদি এখনো স্টিল পসিবল বাসায় প্র্যাকটিস করা, তোমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করো। কারণ কবে নাগাদ আসলে একাডেমিক সেশন আমরা শুরু করতে পারবো অনলাইন ছাড়া, এমনি প্র্যাকটিক্যালি, এটা গড নোজ। হ্যাঁ, অর্থাৎ তোমরা কিন্তু এই সময়গুলো তোমরা মিস করতে পারো না। হ্যাঁ, এটা তোমরা প্র্যাকটিস করো। আর তোমাদের সব ক্লাস হচ্ছে, সার্জারি কি শুরু হয়েছে? সার্জারি স্যার সার্জারি স্যাররা কালকে জানাতে চাইছে আর কি, মানে স্যার সালাম স্যার বলে আমি মিটিং, স্যারদের সাথে মিটিং করে তোমাকে জানাবো, ক্লাস নিবো আমরা আর কি, সিদ্ধান্ত আচ্ছা, ঠিক নিতে আছে, ক্লাস তাহলে নিবে। ক্লাস নাও, ঠিক আছে। আর আমরা দেখি, আমরা ক্লিনিক্যাল ক্লাসগুলো আমরা যতটুকু এক্সামিনেশন গুলো করে আমরা দেখি, তোমাদের এখানে কিছু এক্সামিনেশনের ভিডিও দেখি, হয়তো ওগুলো একটু তোমাদের সাথে ডিসকাস করলাম যে এটা এভাবে দেখবো, এভাবে দেখবো, যতটুকু করা যায় আর কি। এখন এর বাইরে তো আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে। স্যার একটা আর কথা বলার ছিল। হ্যাঁ, বলো। স্যার অনলাইনে ক্লাস হওয়ার জন্য অনেকেই আমাদের গ্রামে বাসা, যারা জয়েন করতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না, নেটওয়ার্ক কানেকশন ভালো না থাকার কারণে। আর আচ্ছা, দুই হচ্ছে যে আমরা অনেকেই বাসায় বই না নিয়ে আসছি, বা যারা নিয়েও আসছে হয়তো একটা বা দুইটা বই নিয়ে গেছে, যার জন্য আমাদের পড়াটাও ঠিক মতো হইতেছে না। যদি ছুটির পর হঠাৎ করে এক্সাম দেয়, আমাদের জন্য তো পরীক্ষা দেওয়াটা একটু কঠিন হয়ে যাবে। এখন এটা তোমাদের যে ফাইনাল যে এক্সামিনেশন, এটা তো আসলে ইউনিভার্সিটির ব্যাপার, এটা তো আমাদের নিজেদের হাতে না। এটা যদি ইউনিভার্সিটি পরীক্ষা নেয়, তাহলে সেটা আমরা তো বন্ধ করতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, তো তোমাদের প্রিপারেশন অনলাইনে কিন্তু তোমার ডেভিডসন থাকে, অনলাইনে কিন্তু বই আছে। আমার কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? অনলাইনে কিন্তু তোমরা বই পড়তে পারবা, অনলাইনে কিন্তু বই আছে, যদি বই না নিয়ে যাও অনলাইনে বই আছে। হ্যাঁ, ওগুলো কিন্তু তোমরা দেখতে পারো, ওগুলো একটু দেখতে পারো, ওগুলো একটু দেখতে পারো। এখন কিছু করার তো নেই। আর আমি ওইটার সমাধান আসলে যারা গ্রামে থাকো, বা যারা গ্রামে থাকো যে এখানে ইন্টারনেটের নেটের কানেকশন পুয়ার, সেটা কিভাবে রিকভারি করবো, এটা তো আসলে বলাটা মুশকিল। কিভাবে করা যায়, তোমাদের কোনো সাজেশন আছে যেটা আমরা করতে পারি? তোমাদের কোনো সাজেশন যেটা এইভাবে আর করলে আমরা ভালো? যখন রেকর্ড করছি আপনার ক্লাস, এই রেকর্ডিংটা স্যার দিয়ে দিচ্ছে আর কি, মানে পরবর্তীতে তোরা দেখতে পারবে, শুনতে পারবে আর কি, দেখতে পারবে। আচ্ছা, তাহলে তোমরা তাহলে সেই রেকর্ডিং গুলো দিয়ে দেখতে পারো, একটু কিছু করা যায় কিনা। জি হ্যাঁ, স্যার। তাহলে দেখো পরবর্তী পর্যায়ে। এটা কি যে মেয়েটা প্রশ্নটা করলো, সেই মেয়েটাকে একটু বলো যে ওরা কি রেকর্ডিং গুলো দেখতে পাচ্ছে পরে? এই দেখার কথা আর কি, আমরা তো সব আর দেখতে পাওয়া দিয়ে দিই যায়। স্যার, গ্রুপে আমরা গ্রুপে দিয়ে দিই। পাওয়া যায় না? আচ্ছা, আচ্ছা। এখন তো আমরা তো আসলে ইনফ্যাক্ট সামনাসামনি যেভাবে নিচ্ছি সেভাবে তো আসলে কখনোই পারবো না। এর মধ্যে যতটুকু আমরা করতে পারি সেটা চেষ্টা করছি। আর কিছু স্যার
স্যার পরীক্ষা কবে হইতে পারে এরকম কি কোনো ডিক্লারেশন কি বোর্ড থেকে আসছে স্যার? না, মানে তোমাদের তো কোনো ধারণা? আসলে তো তোমাদের তো পরীক্ষাটা শুরু হয় কবে? নভেম্বরে না? জি স্যার। নভেম্বরে তো শুরু হয়। তো এখন তো আসলে নভেম্বর তো তবে আমার কাছে যেটা মনে হয় কি, কারণ সেশন কখনো পিছাবে না যদি খুব বড় ধরনের কোনো যদি যদি আল্লাহ না করুক মানে করোনা পরিস্থিতি নভেম্বর পর্যন্ত খুব বেশি পরিমাণে টানতে থাকে, তাহলে হয়তো বা পরীক্ষা কি হবে জানি না। কিন্তু আমরা তো আশা করছি যে করোনা পরিস্থিতি আগামী 1-2 মাসের মধ্যে ইনশাল্লাহ উন্নতি হবে, এটা সবাই আমরা আশা করছি, ঠিক না? যদি জি 1-2 স্যার। মাসের মধ্যে উন্নতি হয়ে যায় তাহলে আমার কাছে মনে হচ্ছে পরীক্ষা পিছানোর কোনো স্কোপ নাই, তোমার নভেম্বরেই বসতে হবে। অর্থাৎ তোমার নভেম্বরের পরীক্ষা হবে এই চিন্তা করেই কিন্তু আগাতে থাকো। ওই পরীক্ষা হবে না এই চিন্তা করে আগালে কিন্তু বিপদে পড়ে যাবে। জি স্যার। আর স্যার ঠিক আছে, সাপ্লিও তো স্যার এখনো সাপ্লি পরীক্ষাও তো মনে হয় না। সাপ্লিমেন্টারি তো পিক সময়, ওইটার সাথে চিন্তা করলে হবে না। সাপ্লিমেন্টারি তো করোনার পিক সময় হচ্ছে, আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এই জন্য এটা হয়নি। কিন্তু তোমাদের নভেম্বর যদি দেখো যে আগামী 1-1.5 মাসের মধ্যে 2 মাসের মধ্যে উন্নতি হয়ে যায়, তাহলে তোমাদের তো মনে হয় না তোমাদের পরীক্ষা পিছাবে। ঠিক আছে, কারণ তোমাদের 1-2 মাস মানে কি জুলাই পর্যন্ত যাবে। তো জুলাইতে যদি উন্নতি হয়ে যায় অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে অলমোস্ট 4-5 মাস তো হাতে পাচ্ছ, তো মনে হয় না তোমাদের পরীক্ষা পিছাবে। ঠিক আছে, এটা একটা বলতেছি। আর কিছু আর কোন এমনি তোমাদের অনলাইনে ক্লাস করতে তোমরা সবাই স্যারদের কথা বুঝো তো, সবকিছু ঠিক মতো বুঝতে পারো না? হ্যাঁ বুঝা যায় স্যার, সমস্যা নেই। সমস্যা নাই, ঠিক আছে। আর তোমাদের থেকে আর কোনো সাজেশন আছে যে এইভাবে নিলে ভালো হয় স্যার, এইভাবে করলে ভালো হয় বা এরকম কিছু? স্যার হ্যালো, ক্লাস তো বলুক, ও বলুক। স্যার গ্যালারি তো যেভাবে ক্লাস হচ্ছে ওইভাবেই তো ক্লাস চলছে আর কি। হ্যাঁ, মেয়েটা কি বলতে চাচ্ছিল বলো। স্যার আমাদের অনেক ভাইটাল ভাইটাল যে ওয়ার্ড গুলো সার্জারি, গাইনি, মেডিসিন ছাড়া বা মেডিসিন সহ সেই মানে মেডিসিনে স্যার আমরা আপনি বললেন যে ম্যাকলোয়েড থেকে আমরা এক্সামিনেশন করতে পারি বা এরকম কিছু, বাট আমাদের এমন কিছু ওয়ার্ড আছে যে সার্জারি যেগুলো প্লেসমেন্টই হয়নি, তো স্যার সেগুলো সম্পর্কে আমরা কিভাবে কি করতে পারি স্যার? সার্জারির সাথে কথা বল, প্লেসমেন্টই হয়নি তাহলে তো বিরাট বিপদ হয়ে গেছে প্লেসমেন্ট না হলে। তো আমার কাছে মনে হচ্ছে তোমরা সার্জারিটার সাথে ওদের সাথে কথা বলো যে কিছু অনলাইনে কিছু প্র্যাকটিক্যাল কিছু করাতে পারে কিনা। আমি সার্জারি পরীক্ষাটা কেমন হয় আমি তো ঠিক জানি না, যে প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো হয় সেগুলো অনলাইনে কিছু করা যায় কিনা। তবে আমি তোমাদেরকে যেটা বলি মেডিসিন রিলেটেড যেটা বলতে চাচ্ছি যে আমরা তোমাদেরকে হয়তোবা কিছু অস্পির ক্লাস নেওয়া হবে, তোমাদেরকে অস্পির ক্লাস, হ্যাঁ অনলাইনে, ঠিক আছে? হয়তোবা তোমাদেরকে অনলাইনে অস্পির অনলাইনে তুমি অস্পিও পরীক্ষা দিতে পারো, ইচ্ছে করলে কিছু এক্সরে পরীক্ষা দিলাম, কিছু ইসিজি পরীক্ষা দিলাম, অনলাইনে আমরা এটা অ্যারেঞ্জ করতে পারবো, ঠিক আছে? হ্যালো, আচ্ছা জি স্যার। তোমরা যদি নিজেরা সৎভাবে পরীক্ষা দিতে চাও, সৎ থেকে পরীক্ষা দিতে চাও, তাহলে আমরা অনলাইনে এটা পরীক্ষাটা অ্যারেঞ্জ করতে পারবো, ঠিক আছে? কিছু এক্সরে দিলাম, কিছু ইসিজি দিলাম, কিছু পিক্টোরিয়াল দিলাম, ঠিক আছে, দিয়ে কিন্তু আমরা একটা পরীক্ষা নিতে পারবো অনলাইনে, একটা অস্পির ব্যাপারটা, ঠিক আছে? এক। আর 2 নম্বর যেটা হচ্ছে যে তোমাদেরকে আমরা কিছু ক্লিনিক্যাল যে ভিডিও গুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে আমরা তোমাদের সাথে একটু ডিসকাস করতে পারলাম। এই দুটো জিনিস আমরা করতে পারি ক্লিনিক্যাল, এর বাইরে তো আর কিছু করতে পারবো না, ঠিক আছে? আর কিছু লং কেস আমরা সাধারণত কিছু টিপিক্যাল লং কেস তোমাদেরকে দিই, আমরা কিছু টিপিক্যাল লং কেস যেমন সিওপিডির লং কেস দেওয়া হয়, একটা নিউমোনিয়ার যদি থাকে নিউমোনিয়ার লং কেস, হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়ার লং কেস দেওয়া হয়, তোমাদেরকে মনে করো যে একটা টিউবারকুলোসিসের প্লুরালিফিকেশনের লং কেস দেওয়া হয়। এই জিনিসগুলো আমরা হয়তো ক্লিনিক্যালি একটু অনলাইনেও ডিসকাস করবো আমরা তোমাদের সাথে, ঠিক আছে? ডে বাই ডে আমাদের লেকচারটা শেষ হোক, তারপর আমরা ইনশাল্লাহ, আমাদের তো আর লেকচার বেশি দিন হবে না সবাই, আমরা তারপরে এগুলো আমাদের ডিসকাস করবো তোমাদের সাথে, ঠিক আছে? ঠিক আছে, এটা তোমাদের নতুন একজন স্যার আসছেন, ডাক্তার বারি স্যার। ও বারি স্যারের সাথে আমি কথা বলতেছিলাম, তো আমরা সবাই মিলে বসে এটা আমরা ইনশাল্লাহ তোমাদের এটা করবো, ঠিক আছে? এই হ্যাঁ হ্যাঁ, তবে তোমরা তোমাদের নিজস্ব আগ্রহ থাকতে হবে, তোমার বাসায় এটা ছুটির আমেজে থাকবা না, তোমরা পড়াশোনা করো, কথা বুঝতে পারছো? এবং আমি বারবারই বলি তোমাদের এক্সামিনেশন ফাইন্ডিং এর চেয়ে এক্সামিনেশন প্রসিডিউরটা বেশি ইম্পর্টেন্ট। এক্সামিনেশন প্রসিডিউর ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবারই বলি এক্সামিনেশন ফাইন্ডিং তোমার এখন মারমাল জানতে হবে এই লেভেলের না, তোমার স্পিন পাইতে হবে তা না, কিন্তু আমি কথা বুঝতে পারছি আমি কি বলতে চাচ্ছি? তোমরা জাস্ট প্রসিডিউরটা করো, অ্যাসাইটিসটা কিভাবে দেখতে হয় সেই প্রসিডিউরটা শিখো, ঠিক আছে? এবং এটা কিন্তু নরমাল পার্সনদের উপর বাড়িতে বসেও তোমরা কিন্তু করতে পারো, কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? জাস্ট প্রসিডিউর গুলো প্র্যাকটিস করো বাসায় বসে, হ্যাঁ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আজকে থাক এখানে, আর কি ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।